বোগানভিলিয়া সিনেমার গল্প শুরু হয় একটা নিশুতি রাতে। বিরান একটা হাইওয়ে, সেখানে চলছে একটা গাড়ি। আকাশে উঠেছে চাঁদ, আর ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে কিশোর কুমারের এভারগ্রিন রোমান্টিক গান নীলে নীলে অম্বর পার। এরপর পরিচালক আমাদেরকে নিয়ে যান গাড়ির ভেতর। এটা সেই গাড়িটাই যেটা কিছুক্ষণ আগে আমরা দেখেছি। ক্যামেরা চোখ পড়ে গাড়ির রিয়ার ভিউ মিররে। ওখানে পরিচালকের আসনে বসা লোকটার চেহারা দেখতে পাওয়া যায়। চোখের নিচে কালো রং বলে দেয় উনি ভীষণ ক্লান্ত। তার পাশে সিটে বসে আছেন গভীর ঘুমে আচ্ছন্ন এক নারী। গাড়ির কাচের স্টিকার আর সামনে ঝোলানো ক্রুশ দেখে মালিকের পেশা আর ধর্মের পরিচয় জানা যায়। সব কিছু ঠিকভাবে চলছিল, কিন্তু হঠাৎই হয় ছন্দপতন। মাঝারি আকারের একটা অয়েল ট্যাঙ্কারের সাথে হঠাৎ করে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটার। ধাক্কা খেয়ে গাড়িটাকে উড়ে যেতে দেখা যায়। এর পরের ঘটনা ৮ বছর পরের। আমরা গাড়ির সেই ঘুমন্ত মহিলাকে আবার দেখতে পাই। সে এমা রায়ান নামে দুটো বাচ্চাকে স্কুলের গাড়িতে তুলে দিতে যাচ্ছে, কিন্তু বাচ্চাদের গাড়িতে তুলে দিয়ে গেট থেকে বাসায় ফিরতে ফিরতেই সে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়েছে কিনা সেটা ভুলে যায়। ধীরে ধীরে জানা যায় মহিলাটার নাম ঋতু, আর তার স্বামীর নাম রয়েস থমাস। অ্যাক্সিডেন্টের পর থেকেই ঋতু ভুগছে রেট্রোগ্রেড অ্যামনেশিয়ায়। কোনো কিছু করার খানিক পরেই সে ভুলে যায়। এই অ্যামনেশিয়া নিয়ে তাদের পরিবারের দিন যাপন দেখানো হয়। রয়েস পেশায় ডাক্তার, সে চলে গেলেও ঋতুর যত্নের যেন কোনো ত্রুটি না হয় সেজন্য সে রেমা নামে একজনকে হেল্পিং হ্যান্ড হিসেবে নিয়োগ দেয়। ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য ঋতুকে ছবি আঁকার পরামর্শ দেয় সাইকোলজিস্ট, কিন্তু বাগান বিলাস ছাড়া আর কোনো ফুলের ছবিই সে আঁকতে পারে না। এই বাগান বিলাসের ইংরেজি নামই আসলে বোগেনভিলিয়া। এভাবেই দুঃখ কষ্টের দিন কেটে যাচ্ছিল রয়েস পরিবারের। একদিন হঠাৎ করে টেলিভিশনে দেখানো হয় তামিলনাড়ুর প্রভাবশালী এক পলিটিশিয়ানের মেয়ে ছায়া কার্তিকেয়ান লাপাত্তা। ঋতু খবর দেখে রেমাকে বলে যে সে এই মেয়েটাকে চেনে, কিন্তু মেয়েটার সাথে ঋতুর দেখা হবে কিভাবে। এ নিয়ে যখন বাড়ির সবাই সন্দিহান, তখনই প্রেক্ষাপটে এন্ট্রি নেন থেনির আইপিএস ডেভিড কোশি। তিনি বলেন ছায়ার সাথে লাস্ট ঋতুকে দেখা গেছে, যেটা ধরা পড়েছে মেয়েটার হোস্টেলের সিসিটিভিতে। কিন্তু ছায়ার সাথে ঋতুর কানেকশন কি? সে কেনই বা যাবে তার সাথে দেখা করতে? তার উপর ঋতুর কন্ডিশন জেনে কোশিও হতবাক হয়ে যান। এই কেসের মীমাংসা হবে কিভাবে? পলিটিশিয়ানের মেয়ে দেখে তার উপর প্রেশারও অনেক। অ্যামনেশিয়া ভুগছে এমন একজনকে জেলে নিয়ে গেলেও তো সমস্যা। মরার উপর খাড়ার ঘা হয়ে আসে ইন্টাররোগেশনের সময় রয়েসের বাড়ির লোকজনের বিপরীতমুখী কথাবার্তা। তখন কার কথা বিশ্বাস করব সেটা নিয়ে আমরা নিজেরাই কনফিউজড হয়ে যাই। এভাবেই একটা মিসিং কেস সময়ের সাথে পরিণত হয় 3টিতে, কেস সলভ হতে হতে সেটা পরিণত হয় 13টা মিসিং কেসে। বেরিয়ে আসে ঋতুর জীবনের নিদারুণ এক সত্য, পর্দা ফাঁস হয় ভালো মানুষের আড়ালে থাকা একজন পিশাচের। কিন্তু সেসব কিভাবে জানতে হলে দেখতে হবে বোগেনভিলিয়া। এবার বলবো এই সিনেমার যে দিকগুলো আমার ভালো লেগেছে সেগুলো নিয়ে। আমাল নিরাদের সিনেমার একটা নিজস্ব টেমপ্লেট আছে। এটা আপনি বুঝতে পারবেন তার আগের সিনেমা যেমন ভারাথান বা আনোয়ার বা বিগ বি দেখে থাকলে। স্লো মোশন আর দুর্দান্ত মিউজিক দিয়ে তিনি টেনশনকে হাইটেন করেন, ফাইটিংকে করেন গ্লোরিফাই। সিনেমার অ্যাটমসফিয়ারটাকে পৌঁছে দেন মানুষের একেবারে মনে। কিসের কথা বলছি সেটা বুঝতে পারবেন এই সিনেমা দেখলেও। এখানে প্রত্যেকটা দৃশ্য একেবারে তার হাতের নাগালে, আর দেখার এক্সপিরিয়েন্সটাও জোস। দেখার এক্সপিরিয়েন্সটাকে আরও চড়িয়ে দিয়েছে টুসিন শ্যামের মিউজিক আর চন্দ্রনের সিনেমাটোগ্রাফি। নিরাদের টেমপ্লেটটাকে আরও কয়েক লেভেল উপরে তুলে দিয়েছেন এরা। এমনকি ওপেনিং ক্রেডিটের দৃশ্যগুলো খুবই ইমার্সিভ। এছাড়া আধুনিক মিউজিকের পাশাপাশি ক্ষেত্রবিশেষে বেজে উঠেছে ক্লাসিক সঙ্গীতও। মালায়ালাম সিনেমার ভক্ত মানেই পঞ্চাকো বোবান আর ফাহাদ ফাসিলকে চেনেন। তাদের সাথে এখানে যুক্ত হয়েছেন জ্যোতির্ময়ী সহ আরও কয়েকজন ভালো অ্যাক্টর। এদেরকে একসাথে পর্দায় দেখার জন্য মানুষ সিনেমাটা দেখবে, এটাই আসলে স্বাভাবিক। সিনেমার গল্পে বেশি প্রাধান্য পেয়েছে বোবান আর জ্যোতির্ময়ীর ক্যারেক্টার। বোবান বরাবরের মতোই ভালো, তবে সব আলো কেড়ে নিয়েছেন জ্যোতির্ময়ী। ঋতু চরিত্রের সবগুলো অনুভূতিকে তিনি প্রাণ দিয়েছেন অনন্য সাবলীলতায়। এই সিনেমায় অভিনয়ের আগে প্রায় 11 বছর তিনি ক্যামেরার সামনে দাঁড়াননি। এটা একবারের জন্য আমাদের মনে হয়নি সিনেমা দেখতে গিয়ে। যে সাইকো কিডার বা পিশাচের কাহিনী সিনেমায় দেখানো হয় সে কিভাবে এমন হলো সেটা দৃশ্যায়ন ভয়ঙ্কর সুন্দর। ছোটবেলার ঘটনাবলী কিভাবে তাকে এই পথে নিয়ে এসেছে সেটা এস্টাবলিশ হয়েছে ভালোভাবে। সে এখনও কতটা ডেঞ্জারাস সেটা প্রমাণিত হয় শিকারের পর ট্রফি রেখে দেওয়ার মাধ্যমে। এবার কথা বলবো সিনেমার যে বিষয়গুলো আমার কাছে ভালো লাগেনি সেগুলো নিয়ে। মুভিটা যে প্রত্যাশা নিয়ে শুরু হয় সেটা পূরণ করতে পারেনি। প্লট এস্টাবলিশ করতে পরিচালক এত বেশি টাইম ওয়েস্ট করেছেন যে এন্ডিং ভালোমতো সাজানোর সময়ও তিনি পাননি। ইভেন এন্ডিংটা ডাবল লেয়ার হওয়া সত্ত্বেও সেটা কাজ করেনি। আর এক জায়গায় গিয়ে আসল সাইকোকে এটা ইজিলি বোঝা গেছে। মানে গল্পের প্লট একটা জায়গায় গিয়ে প্রেডিক্টেবল হয়ে যায়। স্টাইলের উপর জোর দিতে গিয়ে ইনভেস্টিগেশন প্রসেসটাকে আর গুরুত্ব দেওয়া হয়নি। শুরুতে পলিটিক্যাল প্রেশারের কথা বললেও পরে এটার বিন্দুমাত্র পরিমাণও আর দেখা যায়নি। আর যারা কেসটা শুরু করে তাদের বদলে অন্য কারো সেটা সলভ করাটা ছিল বেশ উইয়ার্ড। ফাহাদের মতো অ্যাক্টরকে এত ছোট রোল দেওয়াটা আসলে পোষায় না। একই কথা ঘাটে শরফের ক্ষেত্রেও। এনারা দুজনই কেপেবল অ্যাক্টর। আর ইন্ডিয়ার সিনেমা সম্পর্কে জানলে ফাহাদ ফাসিলের ক্যালিবারটা আপনাদের জানারই কথা। ফাহাদ ফাসিলকে এই সিনেমাতে নেওয়াটা কি কোনো মার্কেটিং পলিসি ছিল কিনা সেটাও কে জানে। সো এটাই ছিল আমাদের বোগেনভিলিয়ার রিভিউ। এবার দেখা না দেখা আপনাদের ব্যাপার।
আর কোন সিনেমা বা সিরিজের রিভিউ দেখতে চান সেটা আমাদেরকে জানাতে পারেন। আর লাইক, কমেন্ট বা শেয়ার করতে পারেন, এটা আমাদেরকে গ্রেটলি হেল্প করবে। ধন্যবাদ।